ফিগার অফ স্পিচ আসলে কিভাবে লিখতে হবে, আর ফিগার অফ স্পিচ আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে ফিগার অফ স্পিচটা কিভাবে লিখতে হবে সেটা প্রথমে একটু আলোচনা করব। ফিগার অফ স্পিচ গুলো ইংরেজি সাহিত্যের স্টুডেন্টদের জানা থাকা উচিত, না হলে ইংরেজি সাহিত্য বুঝতে বা পড়তে সমস্যা হবে। তো সেই জন্য আমি মোটামুটি যতটুকু মনে পড়েছে প্রায় ম্যাক্সিমামই বা সবগুলো আলোচনা করেছি ফিগার অফ স্পিচ। তো তার মধ্যে এখন ফিগার অফ স্পিচ যে আইটেমটা, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। যে হয়তো এটা কিভাবে আসতে পারে, দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে পুরো কবিতা যে কটা লাইন দেওয়া থাকবে, যে মনে করো তোমাকে রিডিং স্কিলে যে কবিতাটা দেওয়া থাকবে, সে কবিতা তো পুরো কবিতাটা নাও থাকতে পারে। হয়তো দেখা যেতে পারে যে একটা কবিতার 12 লাইন তুলে দিল, আর যদি সনেট হয় তাহলে হয়তো 14 লাইনে তুলে দিবে। কিন্তু যদি সনেট না হয়ে থাকে তাহলে হয়তো 12 লাইন তুলে দিতে পারে। তো এই 12 লাইন যখন তুলে দেওয়া হবে তখন কিন্তু ওই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। ফিগার অফ স্পিচের প্রশ্নটা দুভাবে আসতে পারে। একটা হচ্ছে যে এমন ভাবে আসতে পারে যে ফিগার অফ স্পিচ এই 12 লাইন যে কবিতাটা তুলে দেওয়া হলো, এই 12 লাইনের মধ্যে কি কি ফিগার অফ স্পিচ আছে, সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। যে টোটাল 12 লাইনের মধ্যে যতগুলো ফিগার অফ স্পিচ আছে সবগুলো লাইন, এমনটা হতে পারে প্রশ্ন। আবার এমন হতে পারে যে প্রথম 2 লাইন অথবা শেষ 2 লাইন, মানে নির্দিষ্ট লাইন উল্লেখ করে দিল, লাইন উল্লেখ করে বললো যে এই লাইন কয়টিতে যে কটা ফিগার অফ স্পিচ আছে সেগুলো আলোচনা করো। তো এই দুই ভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তার মানে পুরো কবিতার ফিগার অফ স্পিচও আসতে পারে, আবার কি কয়েকটা নির্দিষ্ট লাইন তুলে দিয়ে সেটার কিন্তু ফিগার অফ স্পিচও কিন্তু আসতে পারে। এই যে দুই ভাবে যে ফিগার অফ স্পিচ আসতে পারে, নির্দিষ্ট কোনো লাইন তুলে দেওয়া অথবা পুরো কবিতার ফিগার অফ স্পিচ, সেটা লেখার সময় আমাদেরকে কি পদ্ধতি ফলো করতে হবে সেটা একটু আমি আলোচনা করছি। মনে করো আমি একটা সহজ কবিতা যেটা আছে আমাদের, যেটা মনে থাকে আমাদের, যেমন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই মনে করো এই লাইনটাই মানে একটা উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতার যে প্রথম যে লাইনটা, এই লাইনটা উল্লেখ করে তোমাকে বলা হলো যে এখানে কি কি ফিগার অফ স্পিচ আছে আলোচনা করো। তো প্রথমত আমরা এখানে এই লাইনটাতে কি কি ফিগার অফ স্পিচ আছে সেটা আমরা বলবো। তাহলে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এখানে কি কি ফিগার অফ স্পিচ আছে? একটা আছে সিমিলি, আর আরেকটা ফিগার অফ স্পিচ আছে পার্সনিফিকেশন। তো একটা লাইনের মধ্যে কয়টা ফিগার অফ স্পিচ আছে? দুটো ফিগার অফ স্পিচ আছে, একটা হচ্ছে সিমিলি। প্রথমে তোমাকে বলতে হবে এভাবে যে ইন দি লাইন অফ দি পোয়েম উই গেট টু figures of speech. One figure of speech is simile and another is personification. প্রথমত তোমাকে এই কথা বলে নিতে হবে যে আমি এই কবিতার এই লাইনে দুইটা ফিগার অফ স্পিচ পাচ্ছি। একটা ফিগার অফ স্পিচের নাম হচ্ছে সিমিলি, আর একটা ফিগার অফ স্পিচের নাম হচ্ছে পার্সনিফিকেশন। তাহলে প্রথমত আমরা বলে নিলাম যে এই কবিতার মধ্যে বা এই কবিতার এই লাইনটার মধ্যে দুটো ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি, একটা হচ্ছে সিমিলি আর এটা কি, আর হচ্ছে পার্সনিফিকেশন। যখনই যে কবিতার ফিগার অফ স্পিচ লিখতে বলবে অথবা যে লাইনের ফিগার অফ স্পিচ লিখতে বলবে, তখন তোমাকে প্রথমে কিন্তু বলে নিতে হবে যে তুমি কি কি ফিগার অফ স্পিচ এখানে পাচ্ছ। সেটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। হ্যাঁ, সাধারণত 2-3টার নিচে হবে না, কারণ যেহেতু এটা তো 10 মার্কের প্রশ্ন। তো 10 মার্কের প্রশ্নে একটা হইলে লিখতে অল্প কথা লিখতে হবে, সেটা তো খুব স্ট্যান্ডার্ড হবে না। সেই জন্য সাধারণত এমন লাইন দেওয়া হবে, এমন জায়গা থেকে ফিগার অফ স্পিচ দেওয়া হবে যেখান থেকে অন্তত মিনিমাম 2টা বা 3টা। তো আমরা যেটা বলছিলাম আর কি, তো ফিগার অফ স্পিচের ক্ষেত্রে তাহলে প্রথম কথাটা কি, সবাই একটু মনোযোগ দাও। প্রথম কথাটা হচ্ছে যে ওই লাইনে অথবা ওই কবিতায় কি কি ফিগার অফ স্পিচ পাওয়া যাচ্ছে সেই ফিগার অফ স্পিচ সম্পর্কে প্রথমে জাস্ট নামটা বলতে হবে। যেমন আমি আই ওয়ান্ডার লোনলি যে ক্লাউডের এই প্রথম লাইনটা দিয়ে আলোচনাটা মানে উদাহরণ হিসেবে তোমাদেরকে বলছি। সেই উদাহরণ হিসেবে আমরা এখানে দুটো ফিগার অফ স্পিচ পাই, সেই জন্য আমরা লিখবো ফ্রম দ্য লাইন অফ দ্য পোয়েম উই গেট টু ফিগার্স অফ স্পিচ, full stop, one figure of speech is simile and another figure of speech is personification.
তাহলে প্রথম কাজ আমাদের শেষ। এরপরে কি দ্বিতীয় কাজ কি আমাদের? দ্বিতীয় কাজ হচ্ছে এই যে সিভিলি এবং পার্সনিফিকেশন জিনিসটা কি সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রথম মানে দ্বিতীয় প্যারায় বা দ্বিতীয় কাজ আমাদের, সেকেন্ড ওয়ার্ক আমাদের জন্য, সেটা হচ্ছে যে এই দুইটা ফিগার অফ স্পিচকে ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে বলতে হবে যে সিমিলির ব্যাখ্যা দিতে হবে। সিমিলি ইজ এ কাইন্ড অফ ফিগার অফ স্পিচ in which we get a type of comparison by using as or like, and this type of comparison is considered to be a direct comparison. এই ধরনের কম্পারিজনকে বলা হয় একটা ডিরেক্ট কম্পারিজন, হ্যাঁ, এবং এটা এক্সপ্লিসিট কম্পারিজন। আমরা এটাকে ডিরেক্ট কম্পারিজনও বলতে পারি। তাহলে তোমাকে কি করতে হবে? দ্বিতীয় কাজটা কি করতে হবে? সিমিলির ব্যাখ্যা, সিমিলি জিনিসটা কি। তো আমরা উদাহরণ দিলাম, মানে আমরা ব্যাখ্যা করলাম যে সিমিলি এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে অ্যাজ বা লাইক ব্যবহার করে সিমিলির আলোচনা করার পরে এরপরে বলতে পার্সনিফিকেশন। যেহেতু আমরা এখানে দুটো পেয়েছি, তাহলে আমরা বলবো যে পার্সনিফিকেশন ইজ এ কাইন্ড অফ ফিগার অফ স্পিচ ইন হুইচ উই সি দ্য অ্যাক্টিভেশন অফ দ্য কোয়ালিটি অফ এ পার্সন ইনটু এ নন পার্সোনাল থিং বা নন পার্সোনাল অবজেক্ট। তার মানে তোমাকে কি সিমিলি বা যে ফিগার অফ স্পিচ গুলো সাধারণত পরীক্ষাতে এসে থাকে, সেই ফিগার অফ স্পিচের সংজ্ঞাটা ভালো করে তোমার জানা থাকতে হবে। কারণ যদি তুমি সংজ্ঞাটা ভালোভাবে না জানো তাহলে কিন্তু তুমি এখানে লিখতে পারবে না। তাহলে তোমাকে সিমিলির সংজ্ঞা আগে লিখতে হবে, এরপরে কি পার্সনিফিকেশনের সংজ্ঞা লিখতে হবে। এবং কোনো লাইনের মধ্যে যদি তুমি অ্যালুশন পাও, কোনো লাইনের মধ্যে তুমি যদি অ্যাপোস্ট্রফি পাও, তাহলে তোমাকে লিখতে হবে সেই সংজ্ঞাগুলো, তোমাকে আগে লিখতে হবে। প্রথমে বলতে হবে যে এইগুলো আমরা পেয়েছি, তারপরে তোমার সংজ্ঞাগুলো লিখতে হবে। এরপরে সংজ্ঞা লেখার পরে এরপরে 3 নম্বর যে কাজ বা শেষ কাজ, সেটা হচ্ছে আমরা এই কবিতায় কিভাবে সিমিলি পেলাম সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তখন তুমি তৃতীয় প্যারা ওয়াইজও লিখতে পারো। প্রথম প্যারাতে তুমি বললা কি কি পেলাম, দ্বিতীয় প্যারাতে তুমি সংজ্ঞা দিলা যে ওই জিনিসগুলো সংজ্ঞা দিলা। এরপর তৃতীয় প্যারাতে তুমি ওই কবিতায় কিভাবে ওই জিনিসটা পেলা, যেমন সিমিলি আমরা এই কবিতা কিভাবে পেলাম, তখন তুমি বলবা যে উই গেট সিমিলি ইন দ্য লাইন অফ দ্য পোয়েম as we get a comparison between the poet and the cloud by using as sentence I wonder lonely as a cloud. So তুমি বলবা যে in the line of the poem we get simile in this way because here we get the comparison between the poet himself and the cloud by using as. So as we get the comparison by using as, we get simile here, and if we get like in this line, that can also be considered to be a simile. And as we get as in this line, and therefore we can consider it to be a direct or explicit simile. তাহলে এখানে বলতে হবে কি যে আমরা এখানে as ব্যবহার করে কবি এবং আমার ক্লাউডের মধ্যে একটা তুলনা আমরা পাচ্ছি, এবং সেই কারণে আমরা এটাকে সিমিলি বলছি। এবং এই সিমিলিটাকে আমরা ডিরেক্ট কম্পারিজন এবং কি এক্সপ্লিসিট কম্পারিজন বলবো, বিকজ দ্য পোয়েট হ্যাজ মেড এ কম্পারিজন বিটুইন হিমসেলফ অ্যান্ড দ্য ক্লাউড ইন দ্য লাইন বিকজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য পোয়েট হিমসেলফ অ্যান্ড দ্য মুভমেন্ট অফ দ্য ক্লাউড। আর একটু ব্যাখ্যা করতে বলতে পারো যে কেন তিনি কবি নিজেকে ক্লাউডের সাথে তুলনা করেছেন। কারণ কবি নিজেও খুব মুভিং, নিজেও খুবই রেস্টলেস, ওয়ান্ডারার, নিজেও একজন ওয়ান্ডারার, and similarly the cloud is also a kind of wanderer. তিনি নিজেও একজন ওয়ান্ডারার, মানে ইতস্তত বিক্ষিপ্ত ঘুরে বেড়ানোর মানুষ, এবং ক্লাউডও ঠিক তাই। সেই জন্য তিনি এখানে মানে ক্লাউডের সাথে নিজেকে তুলনা করেছেন অ্যাজ বা লাইক ব্যবহার করে। অতএব আমরা এখানে একটা সিমিলি পাচ্ছি, এবং এই সিমিলিটা হচ্ছে একটা ডিরেক্ট কম্পারিজন। তাহলে সিমিলির কথা আমরা এইভাবে বললাম। বলার পরে এরপরে আমরা পার্সনিফিকেশনের কথা বলবো। কিভাবে বলবো? তখন বলবো যে ইন দিস লাইন উই নট অনলি গেট সিমিলি but also we get personification. Personification is found as the cloud is compared with the poet himself. Cloud is not a person, poet is a person, but the cloud is treated like a person to make the comparison with the poet. যে ক্লাউডকে একটা পার্সনের সাথে তুলনা করা, পার্সন হিসেবে বিবেচনা করা হয়েছে এবং কবির সাথে তুলনা করার জন্য, এবং সেভাবে আমরা ক্লাউডটাকে পার্সনিফাইড হইতে দেখি। Though the cloud is not a person, cloud cannot be treated as a person, but here we see that cloud is being treated as a person to make a comparison with the poet himself because of the tendency of wandering here and
there. As the cloud is wandering in the sky, without any particular aim, similarly the poet is also wandering in the hill or in the mountain without any particular aim. And that is why we get the comparison between a person and a non-person. So whenever non-person is treated like a person, that is called a kind of personification. So we get personification in this line. সুতরাং আমরা এখানে পার্সনিফিকেশন পাচ্ছি। তো এই যে আমরা ফিগার অফ স্পিচ যখন লিখবো, তখন ফিগার অফ স্পিচ লিখতে গেলে আমাদেরকে তিন ভাবে লিখতে হবে। তিনটা জিনিস আবার একটু মনে করা দিচ্ছি। তিনটা জিনিসের মধ্যে প্রথমত তোমাকে বলতে হবে যে ওই লাইনে বা ওই কবিতায় কি কি ফিগার অফ স্পিচ পাওয়া গেছে সেটা প্রথমে বলতে হবে। এরপর দ্বিতীয় প্যারায় বা দ্বিতীয় ভাগে তোমাকে লিখতে হবে যে সেই জিনিসগুলোর সংজ্ঞা, সুন্দর করে সংজ্ঞা দিতে হবে। যেটা যেটা তুমি পেয়েছো সেটা সেটা সংজ্ঞা দিতে হবে। আর 3 নম্বর প্যারাতে তোমাকে কি সেই জিনিসটি এই কবিতা কিভাবে তুমি পেলা সেটাকে তুমি তোমার ব্যাখ্যা করতে হবে। সেই একটা হলে একটা, দুইটা হলে দুইটা ব্যাখ্যা করতে হবে। এইভাবে তোমাকে ফিগার অফ স্পিচ বিষয়টা লিখতে হবে, তাহলে তুমি সেখানে 80% মার্ক পাওয়ার আশা করতে পারো। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং।